আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। নির্বাচনে জিতে চমক দেখালেন বিজয়ের গাড়ি চালকের ছেলেও। পশ্চিমবঙ্গের পরিবর্তন কি শাসনের বিরুদ্ধে রায় নাকি বিকল্পের প্রতি আস্থা? পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা। পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। নির্বাচনে জিতে চমক দেখালেন বিজয়ের গাড়ি চালকের ছেলেও। ভারতের তামিলনাড়ুর বিধানসভা নির্বাচনে সুপারহিট অভিযোগ হয়েছে অভিনেতা থালাপতি বিজয়ের। এবারের নির্বাচনে তার বিজয়ের দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে এর উত্থান সবার নজর কেড়েছে। হাতে ১০৭টি আসন নিয়ে অভিনেতা থেকে রাজনীতিবিদ বনে যাওয়া বিজয় এবং তার দল তামিলাগা ভেট্রি কাজাগাম টিভিকে সরকার গঠন থেকে সামান্য দূরে আছেন। তামিলনাড়ুর রাজনীতির ইতিহাসে আরেকটি চমক দেখিয়েছেন ৩০ বছর বয়সী সাবারিনাথন। তামিলনাড়ুর বীরু গাম্বাক্কাম আসনে জিতেছেন তিনি। ৩০ বছর বয়সী সাবারিনাথন অভিনেতা রাজনীতিবিদ বিজয় থালাপতির দীর্ঘদিনের গাড়িচালক ও ঘনিষ্ঠ সহযোগী রাজেন্দ্রনের ছেলে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী রাজেন্দ্রনের ছেলে সাবারিনাথন বিজয়ের প্রথম ছবি নালাইয়া থিরুপু থেকেই তার সঙ্গে আছেন। তিনি ডিএমকের প্রভাকারা রাজা এবং এআইএডিএমকের বিরুগাই রভিকে পরাজিত করে ২৭,৮০৬ ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। প্রশংসাপত্র গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত আলাপকালে সাবারিনাথন বলেন, আমি এই জয়ে খুব খুশি এবং বিজয়ের কাছে অত্যন্ত কৃতজ্ঞ। তিনি ডিএমকের অবসান ঘটিয়েছেন। কয়েক সপ্তাহ আগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর আলোচনায় চলে আসেন সাবারিনাথন। ভিডিওতে দেখা যায় তিনি মঞ্চে কান্নায় ভেঙে পড়ছেন। তখন অভিনেতা রাজনীতিবিদ বিজয় এগিয়ে এসে তার চোখের জল মুছিয়ে আলিঙ্গন করেন। এই আবেগঘন মুহূর্তই সমর্থকদের মনে গভীর প্রভাব ফেলে। এরপর তিনি ধীরে ধীরে আলোচিত প্রার্থী হয়ে ওঠেন এবং শেষ পর্যন্ত জয়ী হন। পশ্চিমবঙ্গের পরিবর্তন কি শাসনের বিরুদ্ধে রায় নাকি বিকল্পের প্রতি আস্থা? পশ্চিমবঙ্গের ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের ফল একদিকে যেমন স্পষ্ট রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত দিয়েছে, অন্যদিকে তেমনি এক জটিল প্রশ্নপুঞ্জও সামনে এনে দিয়েছে। দীর্ঘ ১.৫ দশক ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এই পরাজয় শুধুমাত্র একটি দলের হার নয়, বরং একটি রাজনৈতিক যুগের অবসান বলে মনে করছেন অনেক পর্যবেক্ষক। তবে এই পরাজয় মেনে নিতে এখনও পুরোপুরি প্রস্তুত নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি অভিযোগ তুলেছেন, নির্বাচন কমিশনের সহায়তায় অন্তত ১০০টি আসন লুট করা হয়েছে। দলীয় সূত্রে দাবি, বহু জায়গায় ইভিএমের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। সকাল থেকে মেশিনের ব্যাটারি সক্রিয় থাকা নিয়েও সন্দেহ প্রকাশ করেছেন এজেন্টরা। এমনকি ১৬টি আসনে সরাসরি কারচুপির অভিযোগও সামনে এসেছে। এই অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যেই উঠে আসছে মূল প্রশ্ন, কেন এই বিপর্যয়? এবং সেই সঙ্গে আরেকটি বড় প্রশ্ন, এই পরিবর্তনের ফলে পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের ধর্মনিরপেক্ষ সামাজিক কাঠামো কতটা অটুট থাকবে? বিশ্লেষণে দেখা যাচ্ছে, তৃণমূল কংগ্রেসের পরাজয়ের পেছনে একাধিক স্তরের কারণ কাজ করেছে। প্রথমত, শাসন ব্যবস্থার প্রতি ক্লান্তি। ১৫ বছরের দীর্ঘ শাসনে দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট রাজ এবং প্রশাসনিক অদক্ষতার অভিযোগ বারবার সামনে এসেছে। সারদা নারদ থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা ও গরু পাচার, সন্দেশখালি কিংবা আরজিকর কাণ্ড, এই প্রতিটি ঘটনায় জনমানসে গভীর প্রভাব ফেলেছে। একসময় যে দল দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করে ক্ষমতায় এসেছিল, সেই দলের বিরুদ্ধে একই অভিযোগ জমতে থাকায় মানুষের মধ্যে আস্থার সংকট তৈরি হয়েছে। দ্বিতীয়ত, কর্মসংস্থানের অভাব। যুব সমাজের মধ্যে হতাশা ছিল প্রবল। নির্বাচনের আগে ভাতা ঘোষণা করেও সেই ক্ষোভ প্রশমিত করা যায়নি। উন্নয়নের প্রতিশ্রুতি থাকলেও বাস্তবে কর্মসংস্থান সৃষ্টি না হওয়াটা বড় ফ্যাক্টর হিসেবে উঠে এসেছে। তৃতীয়ত, নারী ভোট ব্যাংকে ভাঙন। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, সবুজ সাথীর মতো প্রকল্প তৃণমূলকে দীর্ঘদিন সুবিধা দিলেও নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন, বিশেষ করে আরজিকর ঘটনার মতো ঘটনা সেই আস্থায় ধাক্কা দিয়েছে। এমনকি তৃণমূলের শক্তিঘাটিতেও বিরোধী প্রার্থীর জয়ের ঘটনা এই পরিবর্তনের ইঙ্গিত দেয়। চতুর্থত, ভোটার তালিকার নিবিড় সংশোধন বা এসআইআর।
প্রায় ৯০ লক্ষ নাম বাদ পড়ার ঘটনায় বিতর্ক তৈরি হলেও রাজনৈতিকভাবে এর প্রভাব তৃণমূলের ওপর বেশি পড়েছে বলেই ধারণা। বিজেপির দাবি ছিল ভুয়া ভোটার বাদ পড়ায় তারা সুবিধা পেয়েছে, যা আংশিকভাবে ফলাফলেও প্রতিফলিত হয়েছে। পঞ্চমত, নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোট তুলনামূলক শান্তিপূর্ণ হয়েছে বলে অনেকে মনে করছেন। এতে শাসক দলের তথাকথিত সাংগঠনিক সুবিধা কমে যায়, যা তৃণমূলের পক্ষে অসুবিধা তৈরি করে। তবে এই সব কারণের বাইরেও আরেকটি গুরুত্বপূর্ণ স্তর রয়েছে পরিচয় রাজনীতি। দীর্ঘদিন ধরে মুসলিম ভোট ব্যাংক তৃণমূলের সঙ্গে থাকলেও এবারে হিন্দু ভোটের একটি স্পষ্ট সংহতি দেখা গেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর ফলে মালদা, মুর্শিদাবাদের মতো জেলাতেও বিজেপির সাফল্য নজর কাড়ছে। তৃণমূলের সফট হিন্দুত্ব কৌশলও শেষ পর্যন্ত কার্যকর হয়নি। এখানেই এসে প্রশ্নটা আরও গভীর হয়। এই রায় কি শুধুমাত্র উন্নয়নের পক্ষে, নাকি এর মধ্যে পরিচয়ভিত্তিক মেরুকরণের ছাপও রয়েছে? অনেক বিশেষজ্ঞের মতে উত্তরটা একরৈখিক নয়। অর্থনৈতিক প্রত্যাশা, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ এবং বিকল্প রাজনৈতিক শক্তির সন্ধান যেমন বড় ভূমিকা নিয়েছে, তেমনি পরিচয়ের রাজনীতিও সম্পূর্ণ অনুপস্থিত ছিল না। নির্বাচনের পর প্রধানমন্ত্রী যে অনুপ্রবেশের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলেছেন, সেটিও নতুন বিতর্কের জন্ম দিয়েছে। একদিকে এটি নিরাপত্তা ও প্রশাসনিক নিয়ন্ত্রণের বার্তা, অন্যদিকে সংখ্যালঘুদের মধ্যে একটি অস্বস্তির আবহ তৈরি হওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। রাজনৈতিক ভাষা ও তার প্রতীকী অর্থ এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও ইঙ্গিত দিয়েছেন যে বিভাজনমূলক প্রচারের প্রভাব ভোটে পড়তে পারে। যদিও তিনি সরাসরি ধর্মীয় প্রসঙ্গ তোলেননি, তবে তার বক্তব্যে বাংলার সামাজিক সম্প্রীতি রক্ষার প্রয়োজনীয়তা স্পষ্ট। এই প্রেক্ষাপটে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভারসাম্য রক্ষা। একদিকে উন্নয়ন, কর্মসংস্থান, প্রশাসনিক স্বচ্ছতা নিশ্চিত করা, অন্যদিকে সামাজিক আস্থা ও ধর্মনিরপেক্ষতার ঐতিহ্য বজায় রাখা। কারণ পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি ঐতিহাসিকভাবে বহুত্ববাদী ও অন্তর্ভুক্তমূলক। এই রায় তাই একাধারে সুযোগ ও সতর্কবার্তা। সুযোগ কারণ মানুষ পরিবর্তন চেয়েছে, উন্নয়ন চেয়েছে। সতর্কবার্তা কারণ সেই পরিবর্তনের পথে যদি বিভাজনের রাজনীতি প্রধান পায়, তবে সামাজিক কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। সব মিলিয়ে ২০২৬-এর এই ফলাফলকে একক কোনো কারণ দিয়ে ব্যাখ্যা করা কঠিন। এটি যেমন শাসনের বিরুদ্ধে রায়, তেমনি বিকল্পের প্রতি আস্থা। এটি যেমন উন্নয়নের দাবি, তেমনি পরিচয়ের এক অন্তর্সলিল স্রোতের উপস্থিতিও অস্বীকার করা যায় না। এখন দেখার এই নতুন রাজনৈতিক অধ্যায়ে পশ্চিমবঙ্গ কোন পথে হাঁটে, উন্নয়নের অন্তর্ভুক্তমূলক পথ নাকি পরিচয়ের তীব্র মেরুকরণের দিকে। সেই উত্তরই নির্ধারণ করবে রাজ্যের ধর্মনিরপেক্ষ ভারসাম্য ও সামাজিক আস্থার ভবিষ্যৎ। পশ্চিমবঙ্গে মুসলিম যুবককে কুপিয়ে হত্যা। ভোট মিটলেও ভারতের পশ্চিমবঙ্গের বীরভূমের মাটিতে রাজনৈতিক রক্তক্ষরণ অব্যাহত। এবার ভোট পরবর্তী হিংসার বলি হলেন নানুরের এক তৃণমূল কর্মী। মঙ্গলবার ৫ মে ওই তৃণমূল কর্মীকে নৃশংসভাবে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে বীরভূমের নানুর বিধানসভা এলাকায় চরম উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নিহতের নাম আবির শেখ, সক্রিয় তৃণমূল কর্মী হিসেবে পরিচিত ছিলেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আবির শেখ যখন রাস্তা দিয়ে একা যাচ্ছিলেন, সেই সময় একদল সশস্ত্র দুষ্কৃতী তার পথ আটকায়। পদত্যাগ না করার ঘোষণা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে পদত্যাগ করবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার মতে, বিজেপির কাছে এই পরাজয় জনমতের স্বাভাবিক প্রতিফলন নয়, বরং এর পেছনে নির্বাচন কমিশনের পক্ষপাতিত্ব ও কেন্দ্রীয় শক্তির গভীর ষড়যন্ত্র কাজ করেছে। মঙ্গলবার ৫ মে কালীঘাটে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। পদত্যাগ করছেন কবে সাংবাদিকদের এমন প্রশ্নে মমতা জানান, এখনই পদত্যাগ করছে না তিনি। মমতা বলেন, কেন পদত্যাগ করব? আমরা তো হারিনি, জোর করে ভোট লুট করা হয়েছে। ইস্তফার প্রশ্ন আসছে কোথা থেকে? তিনি বলেন, যেখানে লড়াইটি একটি সাংবিধানিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে ছিল, সেখানে ময়দান ছেড়ে চলে যাওয়া মানে অন্যায়ের কাছে মাথা নত করা। রাজনৈতিক মহলে তার পদত্যাগের সম্ভাবনা নিয়ে জোর চর্চা চললেও বিদায়ী মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি এখনই পদত্যাগ করছেন না, বরং এই প্রতিকূল পরিস্থিতিতে লড়াই চালিয়ে যাওয়ার সংকল্প প্রকাশ করেছেন তিনি। সংবাদ সম্মেলনে মমতার সঙ্গে আরও উপস্থিত ছিলেন শোভনদেব চট্টোপাধ্যায়, ব্যারেক ওব্রায়েন, ফিরহাদ হাকিম, অভিষেক বন্দ্যোপাধ্যায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং চন্দ্রিমা ভট্টাচার্য।